কতবার বোঝাবো বলো। পর্ব 25। তারপর ঠোঁটের কোণে রহস্যময় হাসির ঝিলিক নিয়ে বলল, বাইক বের করো। রিক সবকিছু আগে থেকেই রেডি করে রেখেছে। ডান দিকে কিছুটা দূরেই বাইক দাঁড় করানো। ইথান সেদিকে যাওয়ার জন্য উদ্যত হলেই রিক পুনরায় ডাকে, স্যার, লং কোট নিয়ে বাইক রাইড বিপজ্জনক হতে পারে। ইথান রিকের দিকে তাকায়, দুর্বোধ্য দৃষ্টিভঙ্গি। ক্ষণিক্ষণ চেয়ে থেকে কোটটা ঘাড়ের ওপর থেকে নামিয়ে ফেলল সে। উন্মুক্ত হলো ইথানের সেকেন্ড লুক। সাদা সিল্কের শার্ট, উপরে ভেস্ট কোট, টাই, স্লিভ গার্টার, লেদারের কাস্টমাইজ শোল্ডার হার্নেস। ইথান বাইকের উপর থেকে কবা সরিয়ে রিককে বলল, তুমি গাড়ি নিয়ে এসো, সঙ্গে মামা ও 3জন গার্ড নিও। তারপর সাই শব্দ তুলে বাতাসের বেগে ছুটল সে। বাইকের তীব্র আওয়াজে যেন পিছনের পৃথিবী কেঁপে উঠল। ইথান যেতেই রিক বিড়বিড় করে আওড়ালো, এই লোকটার কি গরম লাগে না? ফাক! আবারও ঘেমে গেলাম। লেকচার হলে ক্লাস চলছে। শিক্ষক পড়াতে ব্যস্ত। শিক্ষার্থীদের মনোযোগ পুরোদমে লেকচারে। পেছনের দিকে বসে আছে অনু, মুখে অদ্ভুত প্রশান্তি। মোহনীয় চোখ দুটো খিলখিল করছে ওর। মেয়েটার পাশে একটা ছেলে বসেছে। ফর্সা চেহারা, স্টাইলিশ হেয়ারকাট, হাতে ঘড়ি, কালে ছোট দাড়ির ছাপ। চোখ দুটো ঘুরে ফিরে যেন পাশে বসে অনুর দিকেই যাচ্ছে বারবার। অনুর নজর অবশ্য সামনে বোর্ডের দিকে। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু আকস্মিক ইথানের উপস্থিতি তছনছ করে ফেললো সাজানো পরিকল্পনা। ওর হাতের চামড়ার একটা বেল্ট ভাঁজ করে ধরা, চুলগুলো ঘরমাতো লটের উপর এলেই পড়েছে, দৃষ্টিজোড়া প্রখর। এ যেন ঘুমন্ত অগ্নিগিরির অগ্নুৎপাত। শিক্ষক থেমে গেলেন। বিস্ময় নিয়ে বাকরুদ্ধ ক্লাসের মেয়েরা। এই লোকটা কি মানুষ, নাকি গ্রিক রূপগাথার কোনো কাল্পনিক গড? বাঙালি পুরুষেরা সাধারণত এত ড্যাশিং হয় না। অনু এক নজর দেখেই আতঙ্কে জমে গেছে। ইথানোকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে চিন্তাও করেনি সে। কিন্তু এখন কি হবে? ক্লাসের স্যার সবার আগে প্রশ্ন ছিলেন, কে আপনি, কি চাই? ততক্ষণে ইথানের তীক্ষ্ণ নজর অনুতে স্বনিবদ্ধ। পাশে বসে ছেলেটার দিকে নজর ঘুরতেই হাতের মুঠ শক্ত হয়ে যায়। শিরা উপশিরায় যেন লঘু তরঙ্গের আন্দোলন শুরু হয়েছে। পেটে বেরিয়ে আসবে এক্ষুনি। স্যার তাড়া দিয়ে বললেন, এই যে মিস্টার, হু আর ইউ? ইথান অনুর দিকে হাত তুলে ইশারা করে, তারপর আপনার দিকে অগ্নিদৃষ্টি নিবদ্ধ রেখেই গমগমে স্বরে বলে, দের ইজ মাই প্রপার্টি। সবাই ওর ইশারা অনুসরণ করে। অনুর মুখটা শুকিয়ে গেছে। তীরতারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে যাচ্ছে পায়ের পাতা পর্যন্ত। আফরান অনুর দিকে তাকায়। কিছুটা হয়তো আন্দাজ করতে পেরেছে সে। ক্লাস শুরুর আগে অনু ওকে সবটা বলেছিল। ইথানের অতীত, এমনকি বাবা ওকে ইথানের সঙ্গে বিয়ে দিতে চান সেটাও বলেছে। আফরান শঙ্কিত করে জিজ্ঞাসা করে, মেহু, ওই লোকটা কে? অনু জবাব দেয় না। ইথানের ভয়ঙ্কর চোখ দুটোয় কিছু একটা তো আছে। আফরান আবারও জিজ্ঞাসা করে, উনি কি ইথান, তাই না? অনু এবারও নিশ্চুপ। ইথান এগিয়ে আসছে ওর দিকে। আফরান কি যেন ভেবে অনুর হাতের উপর হাত রাখলো, আশ্বস্ত করে বলল, ভয় পেও না। ইথান এগিয়ে আসতেই আফরান আগে উঠে দাঁড়ায়, কাঁপা কাঁপা গলায় অনুনয় করে, স্যার, মেহুর কোনো দোষ নেই, ওকে আমিই আসতে বলেছি, প্লিজ আমাদের ছেড়ে দিন। ইথান নির্বিকার চোখে অনুর দিকে তাকায়। আফরান ভয়ে ভয়ে অনুকে তাড়া দেয়, কি হলো, ওঠো। অনু মাথা নিচে করে বসে আছে। আফরান ওর হাত ধরে টান দেয়। ইথানের পাশ দিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ায় ওরা। মেয়েটার যেন ইচ্ছা না থাকা সত্ত্বেও যাচ্ছে। 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ। তারপর আকস্মিক সবকিছু থেমে গেল। আপনার ওর হাত টানলো, কিন্তু অনু আর আসলো না। সে ভীত সন্ত্রস্ত চোখে পিছনে তাকাতেই দেখতে পায় ইথানকে ক্রস করার সময় ও অনুর গলা চেপে ধরেছে। মেয়েটার অবস্থা খারাপ। গোল গোল আঁখি জোড়া যেন কোটর ছেড়ে বেরিয়ে আসবে। আপনার চেহারায় বিস্ময়, অসহায়ত্ব। আতঙ্কিত স্বরে সে বলে, ওকে ছেড়ে দিন, আমরা কোথাও যাব না, ওকে আপনি নিয়ে যান। তীব্র ক্ষোভে ইথানের শরীর থরথর করে কেঁপে উঠল। বিকৃত চেহারায় অনুকে টানতে টানতে নিয়ে এলো লেকচার হলের বাইরে। রিক আর আলমগীর গাড়ি নিয়ে ততক্ষণে এসে পড়ছে। আসার সময় খুব একটা জ্যাম পাননি তারা। আলমগীর ফোনে কারোর সাথে কথা বলতে ব্যস্ত। রিক গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রোদের তাপে ওর চেহারা আপেলের মতো লাল হয়ে গেছে। ছেলেটাকে যেন আর চেনাই যাচ্ছে না। অনুর চিৎকার ভেসে আসতেই শটান হয়ে দাঁড়ায় সে। সরু চোখে একবার দেখে ইথান বরাবরের মতোই মেয়েটাকে টানতে টানতে নিয়ে আসছে, আর অনু ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। ইথান গলা হারিয়ে ডাকে, রিক, রিক, ওয়াটার। কতবার বোঝাবো বলো। পর্ব 26। আর অনু ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। ইথান গলা হাঁকিয়ে ডাক দেয়, রিক, রিক, ওয়াটার।
রিক অবিলম্বে গাড়ি থেকে পানির বোতল নিয়ে দৌড়ে দেয়। ইথান কোনো মতে বোতলটা নিয়ে অনুর বাম হাতের কবজিতে পানি ঢালতে শুরু করে। বিমূর অনু কিছু বোঝার আগে রুক্ষ তালুতে ঘষতে থাকে ওর হাতের মসৃণ চামড়া। লোকটার শরীর এখনো কাঁপছে। বিড়বিড় করে বলছে সে, তোকে ছুঁয়েছে কেন? শেষ করে ফেলবো ওই মাদারফাকারকে। তোকে ছোঁয়ার অধিকার শুধু আমার। অনু হত বিহ্বল এনে তাকিয়ে থাকে। এতটা জেলেস, এতটা ডমিনেটিং পার্সন সে আগে কখনো দেখেনি। ইথানের হাত দুটো যথেষ্ট রুক্ষ। উন্মাদের মতো অনুর হাতের কবজি ঘষে ঘষে লাল করে ফেলল সে। রিক কিছুটা দূরে দাঁড়িয়েছিল। ইথানের এমন পাগলামি আগে কখনো দেখা যায়নি। মনে সংশয়ে বিস্তার ঘটে। প্রথম সাক্ষাতেই কেউ কারো প্রতি এতটা অবসেসড কিভাবে হতে পারে? নিশ্চিত ইথান ও অনুর মধ্যে পূর্বের পরিচিতি রয়েছে। অনু ব্যথা পায়। মৃদু আর্তনাদে বিকৃত ঘটে চেহারার ভাঁজে। টান দিয়ে হাতটা সরিয়ে নিতে চাইলে ইথান আবারও টেনে ধরে। উন্মাদের মতো পায়ে ঢালতে থাকে। বোতা ফাঁকা হলে অমসৃণ খড়খড় শরীর বলে, গায়েতে ওঠো। অনু ইথানের অর্ডার গায়ে মাখলো না। ঘাট তারার মতো উল্টো দিকে হাঁটা ধরতে ইথান লাউড স্বরে বলে, অনু স্টপ। অনু দাঁড়ায় না। এই লোকটাকে সে আর সহ্য করতে পারছে না। ইথান আবারও ডাকে, অনু আই সে স্টপ, ডোন্ট মুভ। মেয়েটা শুনলো না। ইথানও আর ডাকলো না। পিছন থেকে গিয়ে ওর পথরোধ করে দাঁড়ালো। অনুর চেহারা লাল হয়ে গেছে। ইথান ওর হাত ধরতেই ঝাঁকি মেরে ছাড়িয়ে নেয়। তিক্ত কণ্ঠে চেঁচিয়ে ওঠে, ছেড়ে দিন আমায়। ইথান পুনরায় হাত বাড়াতেই ওর বুকে সজোরে ধাক্কা দেয় অনু। দৃঢ় দেখি ইথানের অবশ্য বিন্দুমাত্র স্মরণও ঘটে না তাতে। পূর্বের মতোই ঝাঁঝাই অনু খেকিয়ে ওঠে, কি ক্ষতি করেছি আমি আপনার? কণ্ঠে চাপা ঘৃণা স্পষ্ট। চোখ দুটো ছলছল করছে। ইথানের এমনিতেও ধৈর্য শক্তি খুব কম। তার উপর রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। তবুও এক সেকেন্ড নিজেকে গুছিয়ে নিল। তারপর বিনা বাক্যে ঘাড়ের উপর তুলে নিল রুষ্ট অনুকে। মেয়েটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। লজ্জা ভয়ে আড়ষ্ট হয় ভেতরটা। তাৎক্ষণিক তেতে ওঠে, কি করছেন? ছেড়ে দিন আমায়। ইথান অনুকে সোজা নিয়ে নিজের মার্সিডিজের ভেতরে বসিয়ে দেয়। ধস্তাধস্তি করে অনুর অবস্থাও কাহিল। তবুও গাড়ি থেকে বেরিয়ে আসতে চাইলে ইথান আবারও ওর হাত দুটো চেপে ধরে বসিয়ে দেয়। অনু এবার রাগ উঠেছে। ভালো মতো কিছু একটা করে ফেলবে হয়তো। দাঁত মুখ খিচে চিবে উঠল সে, কি সমস্যা আপনার? ইথান তড়িৎ বেগে অনুর খুব কাছে চলে আসে। মেয়েটা চুপসে যায়। লোকটার শরীর থেকে অদ্ভুত মাতাল করে ঘ্রাণ ভেসে আসছে। মনে হয় বিদেশি কোনো ব্র্যান্ডের পারফিউমের সঙ্গে ঘ্রাম মিশে এমন ঘ্রাণ তৈরি করেছে। ইথান শীতল চোখে অনুর দিকে তাকিয়ে আছে। চোয়াল এখন ধারালো। গোলাবা হলেও রাগে হয়তো ভেতরে ভেতরে কটমট করছে। সহসা হাজ কিশোরে বলে উঠল, শাট আপ। অনু ঢোক গেল। তাতেই ইথান উঠে দাঁড়ায়। কুচকে যাওয়াটাই ঠিক করতে করতে বলে, এগেন যদি তোকে কেউ টাচ করে জাস্ট পুঁতে ফেলবো। আই রিপিট, জিন্দা দাফন করে ফেলবো। ইথানের এই নিখাত কণ্ঠ অনুর শরীরে শিরশির করে তুলল। দুপুর 2টা গড়িয়েছে। অনু ছাদের রেলিং এর উপর বসে আছে। চেহারা জুড়ে বিষাদের ছায়া। চোখের পাতা ক্ষণ ক্ষণ ভারী হয়ে আসছে। সবকিছু তো ঠিকঠাকই ছিল। তাহলে কিভাবে অনু এই ইথান নামক ডেভিলের পাল্লায় পড়লো? কি চায় সে? কেন চায়? মৃদু বাতাসের ঝাপটায় ওর ওড়নার প্রান্ত দোল খায়। হাতের কবজি এখনো ব্যথা করছে। একটা মানুষ কিভাবে এমন পশুর মতো আচরণ করতে পারে? বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। গোছানো জীবনটা কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। জমিদার বাড়ির সামনে বসার জন্য চেয়ার সেট করা ছিল। রিক কায়নাত সেখানেই বসা, হাতে কোল্ড ড্রিঙ্কসের বোতল। অসহ্য গরমে ওর অবস্থা খারাপ। আজকে সকাল থেকে মনে হয় 1 ডজন আইসক্রিম খেয়েছে, তাও গরম কমছে না। গার্ডদেরও মনে হয় নরওয়ে ফেরত পাঠাতে হবে। হঠাৎ একটা ফুরফুরে বাতাসে ওর পরিচ্ছন্ন চুলগুলো এলোমেলো হয়ে গেল। বাড়ির বারান্দা থেকে নওরিন আর মায়া লুকিয়ে লুকিয়ে ছেলেটাকে দেখছে। নওরিনের পরিকল্পনা রিকের সঙ্গে বন্ধুত্ব করা, তারপর ওর পেট থেকে ইথান সম্পর্কে কথা বের করবে। মায়া হিসেবে জড়াতে চায় না। নওরিন এক প্রকার টেনে হিস্ট্রি নিয়ে আসে ওকে। রিক অলস ভঙ্গিতে বসে আছে। নওরিন হিসেস করে বলল, শালাকে দেখেছিস? বিদেশি সার একটা। মায়া সুযোগ পেয়ে যুক্তি ছিল, তাহলে যেচে সারের গুঁতো খেতে যাচ্ছিস কেন? কতবার বোঝাবো বলো? পর্ব 27। মায়া সুযোগ পেয়ে যুক্তি ছুড়ল, তাহলে যেচে সারের গুঁতো খেতে যাচ্ছিস কেন? যাচ্ছে কি আর সাধে? সারের মালিক যে হীরার খনি। ডায়মন্ড দেখেছিস জীবনে? আস্তর ব্ল্যাক ডায়মন্ড। ভ্রু বাঁকিয়ে বলল। মায়া ভেঙচি কাটতে ইচ্ছে করলো, কিন্তু করলো না, বরং পাল্টা শুধালো, তুমি কি কোনোভাবে ক্রাশ খেয়েছো নাকি? নরেনের চেহারা মুহূর্তে লাল হয়ে গেল। ঠোঁট কামড়ে বিড়বিড় করলো, মনে হয়। তারপর চারপাশে একবার সরু চোখে দেখে তাড়া দিল, এই চল চল।
চারপাশে কেউ নেই এখন। এই সুযোগে 60 টাকায় ঘাস খাওয়ানোর চেষ্টা করি। মায়া যেতে নারাজ। নরেন বেচারিকে ছাগল টানার মতো টেনে নিয়ে এলো। রিক আনমনে ড্রিঙ্কস করছিল। নরেন প্রথমেই ঠোঁট ভিজিয়ে লম্বা করে একটা সালাম ঠুকে দিল। আসসালামু আলাইকুম ভাইয়া। রিক সানগ্লাস নামিয়ে তাকাতেই নরেন হাসি মুখে জিজ্ঞাসা করলো, আপনি মনে হয় এই প্রথম বাংলাদেশে এসেছেন তাই না? নরেন ভেবেছিল ঢমক টমক শুনতে হবে হয়তো, কিন্তু তেমন কিছুই হলো না। রিক স্বাভাবিক কণ্ঠেই খাঁটি বাংলায় জবাব দিল, আগে বিভিন্ন দেশের ঘোরার সৌভাগ্য হলেও এমন গরম দেশে আসা হয়নি কখনো। নরেনের চোখ কপালে। বিদেশি কারো মুখে এত সুন্দর বাংলা, মুখ ফুসকে বলেই ফেললো, আপনি বাংলা বলতে পারেন? রিক নিজেই যেন আশ্চর্য হলো। কেন, আমার কি বাংলা শেখা নিষেধ নাকি? না মানে এত সুন্দর করে বলতে পারেন, তাই ভাবিনি। নরিন এখনো মায়ের হাত ধরে রেখেছে। মায়া পালানোর জন্য মশরামশরি শুরু করে দিয়েছে। রিক কিছু বলছে না। নরিন কি বলবে ভেবে পায় না। সবকিছু গুলিয়ে যাচ্ছে ওর। আকস্মিক রিক নিজেই বলে ওঠে, আপনার চোখ দুটো কিন্তু খুব সুন্দর। নরিন যেন হতভম্ব। এই লোকটা তোর প্রশংসাও করছে। মেয়েটা কি বলবে এখন, থ্যাঙ্কস দেবে না অন্য কিছু? আকাশ কুসুম চিন্তা ছেড়ে বলল, আপনি খেয়াল করেছেন এটা কি খেয়াল না করে থাকা যায়? আই এম শিওর যে কেউ কথা বলার সময় আপনার চোখের দিকেই আগে তাকাবে। নরিন আমাদের ঝুমঝুম করে উঠল। ইচ্ছে করছে দুহাত তুলে নাচতে। মায়ের ভয়ে এতক্ষণে খানিকটা কেটে গেছে। নরিন নিজেকে সামনে নিয়ে বলল, আমাকে প্লিজ আপনি করে বলবেন না, আমি আপনার অনেক ছোট। রিক একটা চুমুক দিয়ে মাথা নাড়ে। ঠিক আছে, কিন্তু তোমাদের নাম কি? সে হাসি মুখে জবাব দেয়, আমি নরিন, আর ও হলো মায়া। রিক মায়ের দিকে তাকায় এক নজর। মেয়েটার চোখ দুটো ডক্টর ইথানের সাথে মিলে। রিক জিজ্ঞাসা করে, তুমি কি তো ইথান স্যার স্টেপ সিস্টার তাই না? মায়া ছোট করে উত্তর দেয়, নরেন সুযোগটা লুফে নেয়। বিজ্ঞদের মতো জিজ্ঞাসা করে, আচ্ছা আপনার ইথান স্যারের সম্পর্কে কিছু জানতে পারি? রিক অদ্ভুতভাবে মুখ মুখ উভয় ভ্রু উভয় বাঁকিয়ে বলল, কেন নয়, বলো কি জানতে চাও? এই ধরুন তার কেমন মেয়ে পছন্দ, গার্লফ্রেন্ড আছে কিনা, বলতে বলতে নিজেরই লজ্জায় মরে মরে অবস্থা। মায়া মুখ ঘুরিয়ে নিয়েছে। আর চোখে একবার দেখলো। রিক যেন আকাশ থেকে পড়েছে। ছেলেটার অবস্থা এমন যেন হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। নরিন কথা ঘুরিয়ে নিয়ে চট করে বলল, না মানে আপনি কি চা খাবেন? রিক ঘরের মধ্যেই বলল, নাও। ওকে বাই, আমরা যাই। কথাটা কোনো মতো বলেই দুজনে দৌড় দেয়। কিন্তু কথায় বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই তাকবীর ভাই। বাড়ির ভেতরে ঢুকতে যাবে সহসা দরজায় তাকবীর ভাইকে দেখে দাঁড়িয়ে থাকতে দেখে দুজনে থমকে যায়। কাপা কাপা গলায় জিজ্ঞাসা করে, তাকবীর ভাই কেমন আছে? তাকবীরকে দেখে মোটেও মনে হলো না সে কুশলে আছে। কেমন জানি রাগে রাগে চোখে জিজ্ঞাসা করলো, কোথায় গেছিলি? নরেনের আত্মা খাঁচা ছাড়া হবার উপক্রম। তোতলাতে তোতলাতে বলল, ওই ওই মায়ের জুতো, না মানে বুঝেছেন তো। তাকবীর মেজাজ তুঙ্গে তুলে বলল, থাক হয়েছে, এবার ভিতরে গিয়ে বই নিয়ে বস। কি, এক্ষুনি? নরিনের চোখ দুটো বড় বড় হয়ে গেছে। এমনিতেই মেয়েটার চোখ হরিণের মতো গোল গোল, তার উপর আবার বড় বড় করে ফেলেছে। তাকবীর খেয়ে হারায়। রাগে চেহারা আগুনের গোলার মতো লাল হয়ে গেছে। ধমকে সরে বলে উঠল, হ্যাঁ এক্ষুনি, চুপচাপ বই নিয়ে বস, আমি এসে পড়া ধরবো। দুজনেই প্রাণ হাতে নিয়ে দৌড় দেয়। বাড়ি থেকে বের হওয়ার পুরোটা সময় ঘটনাটা দেখেছে তাকবীর। রাগে শরীর কাঁপছে ওর। হাতের মুঠ শক্ত করতে করতে বলে, হতচ্ছাড়ি, তোর কয়টা লাগে, দাঁড়া মজা দেখাচ্ছি।